জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানি মৃধা। গেল ২৪ ঘন্টায় জাতীয় বার্নে চিকিৎসাধীন মাইলস্টোনের আরও ২ শিশু আয়মান মাকিনের মৃত্যু হয়েছে। এনে বিমান বিধ্বস্তের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। বিকেল ৫:৩০টার দিকে জাতীয় বার্নের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন ব্রিফিংয়ে জানান, এখন মোট ভর্তি রয়েছে ৪০ জন। এর মধ্যে কেবিনে আছে ১৩ জন, সংকটাপন্ন অবস্থা ৫ জনে আর গুরুতর অবস্থায় আছে ১০ জন। তবে ভেন্টিলেশনে থাকা ২ জনের অবস্থা আগের চেয়ে ভালো। আর শনিবার ৪ থেকে ৫ জনকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান জাতীয় বার্নের শীর্ষ এই কর্মকর্তা। এর আগে দুপুর ১:০৫ ১৩ বছর বয়সী আব্দুল মুসাব্বির মাকিনের মৃত্যু হয়। আর সকাল ৯টার দিকে মারা যায় শিশু আয়মান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক কাজ করছেন। তবে এখন পর্যন্ত কাউকে বিদেশ নেওয়ার পরামর্শ দেননি তারা। আজকের রোগী এই মুহূর্তে ভর্তি আছে ৪০ জন। এই ৪০ জনের মধ্যে এই মুহূর্তে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট আছে ৫ জন, সিভিয়ার পেশেন্ট আছে ১০ জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে ২৫ জন। তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে ২৫ জন আছে তাদের মধ্যে আমরা ১০ জনকে পোস্ট অপারেটিভে রেখেছি, আর বাকি ১৫ জনকে আমরা কেবিনে শিফট করেছি। আগামীকাল আমাদের প্ল্যান আছে ৪ থেকে ৫ জন রোগীকে আমরা ছুটি দিয়ে দেব এবং পরবর্তীতে আরও প্রতিদিনই আমরা কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশা করছি। এর মধ্যে একটা ভালো খবর আছে আমাদের, যে ভেন্টিলেশনে ছিল যে কয়জন, তাদের মধ্যে ২ জনকে আমরা টিউবে আছে, কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিঃশ্বাস নিতে পারছে। এদিকে মাইলস্টোন স্কুলে নিহত ৩ শিক্ষার্থীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। তাদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন বিমান বাহিনীর প্রধান। এছাড়াও দুপুরে উত্তরায় শিশু আয়মানের প্রথম জানাজা শেষে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। পাশাপাশি ৩ কবরের শায়িত আরিয়ান, বাপ্পি আর উমায়ের নিথর দেহ সকালে দিয়াবাড়ি তারার টেকে এই ৩ শিক্ষার্থীর সমাধিতে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর প্রধান। এ সময় তাদের পারিবারিক কবরস্থানে মোনাজাত শেষে অংশ নেন তিনি। পরে বিমান বাহিনীর প্রধান ও তার সহধর্মিণী ও বাফওয়ার সভানেত্রী সালেহা খান নিহত ৩ শিশুর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যান। এর আগে মাইলস্টোনের সহোদর নাজিয়া ও নাফির কবরে শ্রদ্ধা জানান বিমান বাহিনীর প্রধান। এদিকে জাতীয় বার্নে মাইলস্টোনের স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যাওয়া আয়মানের জানাজা সম্পন্ন শেষে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। আরিয়ানের মায়ের ধরে আরিয়ানের আব্বার ধরে কান্নাকাটা করছে। মার অবস্থা ভালো না, ভাত পানি খায় না, ঘুমা হয় না, ওই এক কান্নার উপরে। আমি দেখার পর আমি বলেছি, বাবা তোমার কিরকম লাগে? বাবা ভালো লাগে না, আমি একটু পানি খাবো বাবা, আমি একটু পানি। পরে আমি নার্স ধরে বলে একটু পানি দেন, ওর একটু পানি দেন, ও পানি খাইতে যেতেছে। ওর তো জিহ্বার সহ পড়ে গেছে, 85% পড়ে গেছে। এদিকে মাইলস্টোনের বিমান বিধ্বস্তে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেছে বিমান বাহিনী। দুপুর ২:৩০টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাসুকার সম্মানে গার্ড অব অনার প্রদান করে বিমান বাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং মোনাজাত করেন তারা। এ সময় স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান বিমান বাহিনীর সদস্যরা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় জুমার নামাজ শেষে দোয়া করা হয় মসজিদে। প্রার্থনা হয় অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের জুমার পর মোনাজাতে দোয়া করা হয়। আল্লাহর কাছে সুস্থতা চাওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের। এমন দুর্ঘটনা থেকে দেশের জনগণকে হেফাজত কামনা করা হয় মোনাজাতে। এ সময় বিশ্বের নানা দেশে হানাহানিতে বিপর্যস্ত মানুষ ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। জনগণের নিরাপত্তায় শান্তি ও সম্প্রীতি কামনা করা হয় মোনাজাতে।
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পাইলট তৌকির ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে ঢাকা সেনানিবাসে তৌকিরের বাসায় যান মির্জা ফখরুল। এ সময় নিহতের স্ত্রীসহ পরিবারের সদস্যদের খোঁজ নেন তিনি। শোক ও সমবেদনা জানান দলের পক্ষ থেকে। সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টরা আবারও অপরাজনীতি শুরু করেছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাপুর গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। আরও বলেন, গত 17 বছর যারা দুর্নীতি গুম খুনের সঙ্গে জড়িত ছিল তারা মাইলস্টোনের পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। কোনোভাবেই ফ্যাসিস্টরা যেন আর সুযোগ না পায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। মাইলস্টোনের ঘটনা প্রকৃত তথ্য দেশবাসীর সামনে উত্থাপন করার দাবি জানান তিনি। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের পরিবারের সঙ্গে দেখা করেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মাইলস্টোন সহ বিমানবন্দর অ্যাপ্রোচ লাইনের মধ্যে সব ধরনের ভবন সরাতে রাজউককে পরামর্শ দিয়েছে দেশের পরিকল্পনাবিদদের সংগঠন বিআইপি। সংবাদ সম্মেলনে পরিকল্পনাবিদরা বলেন, পরিকল্পনাগত ত্রুটি নিয়ে স্কুলের অনাপত্তিপত্র দেওয়ার ঘটনায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারে না। ঢাকার ভূমি ব্যবহারে অনিয়মের শ্বেতপত্র তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তাদের। ব্রিফিংয়ে বিআইপি সভাপতি বলেন, উত্তরা গার্ড ফেজ প্রকল্পের মধ্য দিয়ে বিমানবন্দরের আশপাশের এলাকা ঝুঁকিপূর্ণ করা হয়েছে। কার স্বার্থে রাজউক এই অনুমোদন দিয়েছে তা খতিয়ে দেখা দরকার। গণ অভ্যুত্থানের পর ড্যাব সংস্কারের নামে ঢাকার বহুতল ভবন বাড়ানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা কবলিত ভবনটি ফায়ার এক্সিট ছিল না বলে জানিয়ে ঢাকায় গড়ে ওঠা এরকম বহু শিক্ষা প্রতিষ্ঠানকে মৃত্যুকূপ আখ্যা দেন বিআইপি সভাপতি। অভিযোগ করেন, সাবেক সেনা কর্মকর্তারা ক্ষমতার পরিকল্পনার তোয়াক্কা না করে 1.5-2 দশক আগের জলাভূমিতে বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনের মাইলস্টোন স্কুল নির্মাণ করা হয়েছে। কোন এলাকাতে কি ধরনের ভূমি ব্যবহারের ব্যর্থ হয়েছে, কোথায় জলাভূমি ভরাট করে ভবন বানানো হয়েছে, কোথায় জলাভূমি ভরাট করে স্কুল বানানো হয়েছে, এটা নিয়ে শ্বেতপত্র তৈরি করা কোনো উদ্যোগ সরকার নেয়নি। সরকার যে উদ্যোগটা নিয়েছে, ব্যবসায়ীদের ইন্ধনে, ব্যবসায়ীদের চাপে, কতিপয় পেশাজীবী অসৎ পেশাজীবীদের চাপে ড্যাব সংস্কারের নামে সারা ঢাকা শহরে ফার বাড়ানোর নামে অতি উচ্চ ভবন বানাতে হবে। এখানে কোনো হাইট জোনিং বলে কিছু হবে না। এখানে ফ্লাইট জোনের ভেতরে আপনার হাইট জোনিং লাগবে না। তারা বলছে যে আপনার আবাসিক এলাকাতে আপনার ভবন 5 তলা, তার পাশে 14 তলা ভবন হবে, আপনার ভবনে আলো বাতাসের প্রয়োজন নাই। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বাংলাদেশে যে একটি সরকার আছে তার দৃশ্যমান কোনো কাজ দেখছে না জনগণ। আর উপদেষ্টারা ঠিকমতো অফিস করছে কিনা সে ব্যাপারেও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকাল উত্তরায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত 3 শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহ মর্মিতা জানাতে এসে এসব কথা বলেন তিনি। এ সময় বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হলো সেই প্রশ্ন তোলেন তিনি। সেই সাথে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ কেন কোচিং করালো সে প্রশ্ন রেখে স্কুল কর্তৃপক্ষের গাফলতি যাচাই করে বিচারের দাবি জানান গয়েশ্বর। সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকে, এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না। এবং যে যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দীর্ঘদিন 17 বছরের যে দুর্নীতি ধারাবাহিকতা এখনও চলমান। কোনো বিষয়ে দুর্নীতি বাড়ছে, ঘুষ বাড়ছে, কমে নাই। ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত রুকুন সম্মেলনে কথা বলেন তিনি। সম্মেলনে যোগ দেয় ঢাকা দক্ষিণের প্রায় 10,000 রুকুন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির বলেন, আইনের প্রয়োগ থাকলে দেশ থেকে দুর্নীতি কমে যেত। জামায়াতের কর্মীর ঘুষ নেয় না দাবি করে তিনি বলেন, সরকারি দল অনিয়ম না করলে সবাই বার্তা পেয়ে যাবে। সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি জাতীয় নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারা। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। সরকার জুলাই সনদ ঘোষণা না দিলে আগামী 3 আগস্ট দাবি আদায়ের ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সুনামগঞ্জে 25তম দিনে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সভায় এ ঘোষণা দেন তিনি। দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের মানুষ সব সেবা থেকে বঞ্চিত। এই বৈষম্য দূর করতে চায় এনসিপি। বিকেলে সিলেটে জুলাই পদযাত্রায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি বিএনপি বিরোধী নয়, তবে দেশে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবে না। দেশে এখনও জনগণের হাতে পড়েনি। উল্লেখ করে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের দেশ গড়তে এনসিপি ঐক্যবদ্ধ। পরে সমাপনী বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে। আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণীর, আমাদের দেশটা হয়েছে বসুন্ধরার, আমাদের দেশটা হয়েছে প্রশাসনের, আমাদের দেশটা হয়েছে আর্মিদের, আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। আমরা বিএনপির বিরোধী নয়, আমরা খালেদা জিয়ার বিরোধী নয়, আমরা তারেক জিয়ার বিরোধী নয়, আমরা জিয়াউর রহমানের বিরোধী নয়, তবে বাংলাদেশে আমরা চাঁদাবাজদেরকে ঠাঁই দিব না, ঠাঁই দিব না। যে জুলাই সনদটা আটকে রয়েছে উচ্চকক্ষ পিআর প্রতিষ্ঠার মাধ্যমে, এই আমরা সংস্কারের ঐক্যমত্যটা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, ঢাকায় আমরা 3রা আগস্ট যাচ্ছি, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। আপনাদেরকে আমরা 3রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনের আগে ভোট কক্ষ এবং ভোটাধিকার প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে তাদের ভাতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে দলটির প্রতিবন্ধী বিষয়ক উইং। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয় জুলাই গণ অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিবন্ধী নাগরিকের অংশগ্রহণ বিষয়ক আলোচনা সভায় দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাফিদ নওরোজ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক অধিকার বাস্তবায়নে কাজ করতে চায় এনসিপি। কোটা বৃদ্ধির পাশাপাশি প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর দাবি জানান বক্তারা। একই সাথে তাদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানান এনসিপির নেতারা। মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তৃণমূল মানুষের পাশাপাশি প্রতিবন্ধীদের এগিয়ে যেতে হবে মন্তব্য করে বক্তারা বলেন, নয়তো দেশের প্রকৃত সমৃদ্ধ হবে না। বিপুল সংখ্যক প্রতিবন্ধী মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হয়, যেন আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট কেন্দ্রে যেন র্যাম্প থাকে, ব্যালট পেপার যেন ব্রেইল ব্যালট পেপার থাকে, এবং একটি প্রয়োজনে প্রতিটি আসনে 1টি বা 2টি নির্দিষ্ট কেন্দ্র থাকবে যেখানে ইন্টারপ্রেটার থাকবে, যেন সকল প্রতিবন্ধী মানুষেরা সহযোগিতা পায়।
দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব জমায়েতে তিনি এ মন্তব্য করেন। মুফতি মোহাম্মদ রিজাউল করিম বলেন, জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার উপর জোর দিতে হবে। চাঁদাবাজরা জ্ঞানহীন উল্লেখ করে তিনি বলেন, একটি দল একচেটিয়া চাঁদাবাজি করে ভিক্ষুক দলে পরিণত হয়েছে। তবে ইসলামী আন্দোলন রাজনৈতিক দলের হুমকি ধুমকি পরোয়া করে না বলে মন্তব্য করেন তিনি। চাঁদাবাজদের সহযোগী হই নাই, খুনিদের সহযোগিতা হই নাই, দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেরি আমরা হই নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন। আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে, আছে। ঢাকায় জাতিসংঘ মিশনের চুক্তি অবিলম্বে বাতিল করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্তেফাদা বাংলাদেশ। জুমার পর জাতিসংঘের মানবাধিকার কমিশন বাতিল ও ইসলামপ্রিয় নাগরিকদের জঙ্গি সাজানোর প্রতিবাদে শাপলা চত্বরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের অন্যতম উদ্দেশ্য শেখ হাসিনার বিচার বিলম্বিত করা। জাতিসংঘকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে বক্তারা বলেন, মানবাধিকার কমিশন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এর মাধ্যমে পার্বত্য অঞ্চল ও রাখাইনে ভারতের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলেন বক্তারা। মুসলিম সংখ্যাগরিষ্ঠের মৌলিক অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তি অবিলম্বে বাতিল না হলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ইন্তেফাদা বাংলাদেশ। বাংলাদেশের কিছু পার্বত্য অঞ্চল, আরাকানের রাখাইন অঞ্চল এবং ইন্ডিয়ার কিছু অঞ্চল নিয়ে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য অনেক আগেই পাকাপোক্ত পরিকল্পনা করা হয়েছিল। আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে, যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবে গঠিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য আয়োজিত ৩৬ জুলাই গ্যালারি প্রতীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাসিনার ফাঁসির মঞ্চ প্রদর্শন অনুষ্ঠান শুরু হয়েছে। প্রদর্শনীতে শেখ হাসিনার ১৬ বছরের বিভিন্ন কার্যকলাপ, নানা বিতর্কিত কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে। বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়ার বিকল্প নেই, আর এগুলোই বাস্তবায়ন করা এখন সরকারের মূল দায়িত্ব। পরে সভা থেকে জানানো হয়, দেশে আর ফ্যাসিজম কায়েম হবে না, সেই পথ বন্ধ। এই প্রদর্শনী চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। জুলাইয়ের পর ফের পুরনো বিভেদের রাজনীতি ও পুরনো সংঘাতে সবাই মেতে উঠেছে। এভাবে চলতে থাকলে হাসিনার মতো পতন অনিবার্য উঠবে এবং পালানোর জায়গা পাওয়া যাবে না বলে সতর্ক করেছেন এবিএ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব স্মরণে এক আলোচনা সভায় মুজিবুর রহমান মঞ্জু বলেন, কারো একক চেষ্টায়, কারো একক নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান হয়নি। জুলাই নানা দল, মত ও ব্যক্তির যৌথ ভূমিকার ফসল। অথচ অনেকে জুলাইকে বিক্রি করে নিজেদের আখের ঘোচাতে ব্যস্ত। আলোচনায় শহীদ আবু সাইদের কথা স্মরণ করে বলেন, আবু সাইদের প্রসারিত হাত আজ সারা বিশ্বের কাছে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরেছে। তার এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান।
সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাত দুষ্ট আচরণে স্পষ্ট করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক। শুক্রবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে গণ অধিকার পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নূর। এ সময় তিনি আরও বলেন, দেশের প্রধান 4টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করছেন উপদেষ্টা, অথচ একটি দল যেখানে উপস্থিত ছিলেন যার কোনো নিবন্ধনই নেই এবং সদ্য জন্ম লাভ করা। সরকার পক্ষপাত দুষ্ট আচরণের প্রতিবাদ জানিয়ে নূর বলেন, ডক্টর ইউনূস সরকারের প্রতি এমনটা প্রত্যাশা করি না। আমরা বারবার সরকারকে সতর্ক করছি, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য কিন্তু একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। এই সরকার যে একটি দলকে, বিশেষ করে সদ্য জন্ম গ্রহণ করা এনসিপিকে যে পৃষ্ঠপোষকতা করছে, সেটি শুধুমাত্র গণ অধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের কিন্তু এটি মতামত যে সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে তাদের একটি পক্ষপাত দুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করেছে। ফেনীর পরশুরামের বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কয়েকজন যুবক বৃহস্পতিবার রাতে বাসপদুয়া সীমান্তে বন্যার পানিতে মাছ ধরতে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিল্লাত লিটন ও আফসার নামের 3 যুবক গুলিবিদ্ধ হন। পরে তাদের মধ্যে 2 জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। একজন এখনও চিকিৎসাধীন। আর গুলিবিদ্ধ লিটন বিএসএফ সদস্যরা ভারতের বিলোনিয়া হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বেলা 11:30টার দিকে মৃত্যু হয়। বিজিবি জানায়, সীমান্ত পিলার অতিক্রম করে কাঁটাতারের কাছে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ সদস্যরা। পরে রাত 8:30টায় বিলোনিয়া চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে লিটনের লাশ হস্তান্তর করে বিএসএফ। শিবপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুয়াগাঁও সীমান্ত দিয়ে পুরুষ, নারী ও শিশুসহ 21 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে হাতিপাগার বিউপির নাকুগাঁও সীমান্ত সড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে 6টি পরিবারের 5 জন পুরুষ, 5 জন মহিলা এবং 11 জন শিশু রয়েছে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, 2017 সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান তারা। এরপর ভারতের বিভিন্ন প্রদেশে তারা শ্রমিক হিসেবে হোটেল ও বাসা বাড়িতে কাজ করেন। আটকদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি জওয়ানরা সর্বোচ্চ সচেষ্ট থেকে দায়িত্ব পালন করছেন। আমদানি রপ্তানিতে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সেবা মাশুল গড়ে 30% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আন্তঃমন্ত্রণালয় ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এই সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সক্ষমতা বাড়াতে চায়। সেজন্য বিদেশি অপারেটরকে বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চায়। তবে বিদেশি প্রতিষ্ঠান বন্দর পরিচালনা করলেও নিয়ন্ত্রণ বাংলাদেশিদের হাতেই থাকবে। তাই এ নিয়ে প্রোপাগান্ডা না ছড়ানোর পরামর্শ দেন এম সাখাওয়াত হোসেন। এদিকে নানা আলোচনা সমালোচনার পর সাইফ পাওয়ারটেকের কাছ থেকে নিয়ে বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হয়। এরপর নিউমোরিং কন্টেইনার টার্মিনালের কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় 13%। আমাদের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে আমাদেরকে বাইরের নো হাউ টেকনোলজি আনতে হবে। আমরা যদি নিজেরা করছি ঠিকই, নিজেরা অনেক এফিসিয়েন্টলি করছি, কিন্তু এই এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে
আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। অ্যাজাইকোডার বিকল্প হিসেবে নতুন সফটওয়্যার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম কাস্টমসে ব্যবসায়ী কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। এ সময় প্রকৃত ব্যবসায়ীদের জন্য ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ করতে সরকারের আন্তরিকতার কথা জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, বিশ্বের অনেক দেশই অ্যাজাইকোডা সিস্টেম থেকে সরে এসেছে। আরও আপডেট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কিভাবে কার্যক্রমকে সহজ করা যায় সেটি নিয়ে কাজ করছে সরকার। এ সময় অফডক নিয়ে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সক্ষমতা না থাকলেও অফডকগুলো অতিরিক্ত চাপ নিচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্টের সাথে আমাদের যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো যে সিস্টেমটা, সেটা ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসায়ীরা সিঙ্গেল উইন্ডোই ব্যবহার করবে। সুতরাং আমার এই কাস্টমস ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা নতুন হবে, সেটা আমার সিঙ্গেল উইন্ডোরই একটা পার্ট হবে। অর্থাৎ আপনি ওই সিঙ্গেল উইন্ডোতে গেলেই সব কাজ শেষ করে দিতে পারেন। আপনার সাবমিশন থেকে শুরু করে অ্যাসেসমেন্ট থেকে শুরু করে যা কিছু হয়, রিস্ক ম্যানেজমেন্ট, সব কিছু আমরা ওখান থেকে করবো। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উত্তাল হয়ে উঠছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নৌবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র ও নৌবন্দরের সতর্কতা সংকেত জারি থাকায় ভোলায় সকাল থেকে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা ঢাকা এবং ভোলা বরিশাল সহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া অতি জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বাঁধের নিম্নাঞ্চল। এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ার সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের নৌ চলাচল। বন্ধ রয়েছে ঢাকা হাতিয়া রুটে যাত্রীবাহী জাহাজ চলাচলও। এছাড়া বৈরী আবহাওয়ায় ইলিশ শিকার বন্ধ করে নিরাপদে ফিরে এসেছে পটুয়াখালীর জেলেরা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ গবেষণা ভিত্তিক প্রতিযোগিতা সায়েন্স বিল্ডস। চুয়েটের ট্রিপলি বিভাগের আয়োজন করে। সকাল 8:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন অনুষ্ঠানে উদ্বোধন হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ ছিল 3 মিনিটের থিসিস, যেখানে শিক্ষার্থীরা 3 মিনিটে তাদের গবেষণার মূল বিষয়বস্তুকে সরল ও বোধগম্য ভাষায় উপস্থাপনা করেন। অপরদিকে পোস্টার প্রেজেন্টেশনও সেগমেন্টে অংশগ্রহণকারীরা তাদের গবেষণার ফলাফল ও ধারণাসমূহ পোস্টারের মাধ্যমে দর্শক ও বিচারকদের সামনে উপস্থাপন করেন। এবারের সেগমেন্টে দেশের 38টি বিশ্ববিদ্যালয়ের থেকে 520 জন প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং চূড়ান্ত রাউন্ডের জন্য 40টি দল নির্বাচিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা জনকল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন এবং আগামী 2 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কামরুল হাসান রঞ্জু। সমিতির সম্পাদক আশরাফ খান মঞ্জু সমিতির বিগত দিনের কার্যক্রম এবং আগামীর নির্দেশনা ও পরিকল্পনা তুলে ধরেন। এতে আগামী 2 বছরের জন্য 71 সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়। এ সময় ঈশ্বরদী উপজেলা জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্যরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 2 দিনের মতো চলছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত সংঘাত। 2 দেশই ভারী অস্ত্র দিয়ে একে অপরের উপর আক্রমণ চালাচ্ছে। ইতিমধ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে, যার মধ্যে 15 জনই থাই নাগরিক। প্রতিবেশী 2 দেশের সেনাদের এই সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। এরই মধ্যে দেশটির সীমান্তবর্তী 8টি জেলায় সামরিক শাসন জারি করেছেন তিনি। এছাড়াও সীমান্তবর্তী এলাকা থেকে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে থাই সরকার। স্থাপন করা হয়েছে 3 শতাধিক আশ্রয় কেন্দ্র। বিপরীতে কম্বোডিয়া সরকার অভিযোগ করে দেশটির ভূমি দখল করতে চায় থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশীর সংঘাত উদ্বেগ প্রকাশ করেছে চীন। অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গেল বৃহস্পতিবার সীমান্তের বিরোধপূর্ণ অঞ্চলে
ল্যান্ডমাইনের বিস্ফোরণে আহত হন 5 থাই সেনা। এরপরই সামরিক সংঘাতে জড়ায় দুই দেশ। ফিলিপিন্স ভূখণ্ডে দ্বিতীয়বারের আঘাত হানল টাইফুন কোমে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশের উত্তরাঞ্চলে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে আঘাত হানে ঝড়ে অতিবৃষ্টি, বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন লাখো লাখো মানুষ। 200 কিলোমিটার পর্যন্ত বৃষ্টি আর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। ম্যানিলা ও 34টি প্রদেশের সব স্কুল ও সরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল হচ্ছে বহু ফ্লাইট। এদিকে প্রতিবেশী চীনে চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিদ্যমান। নতুন করে বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং তীব্র যানজট দেখা দেয়। এছাড়া দক্ষিণ কোরিয়ার উপর দানা বাঁধছে জোড়া হিট ডোম। কাছেই সৃষ্টি হচ্ছে 3টি টাইফুন। ভিয়েতনামও টাইফুন উইফর আঘাতে উত্তর ও উত্তর মধ্য অঞ্চলে বিধ্বস্ত হয়েছে 400-র বেশি বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে 1 লাখ হেক্টরের বেশি ধানি জমি। পাকিস্তানের গিলগিত বালতিস্তানে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে 9 জনের। সোমবার থেকে টানা ভারী বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে প্রদেশের দিয়ামের ও নারান জেলায়। বন্যায় ভেসে গিয়ে নিখোঁজ মানুষের সন্ধানে অভিযান চলছে। 12 থেকে 14 জন নিখোঁজ বলে জানা গেছে। 300-রও বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে বন্যা কবলিত এলাকা থেকে। 27টি সেতু বিধ্বস্ত হয়েছে বন্যায়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভূমিধস সতর্কতা জারি করেছে দেশটির উত্তরাঞ্চল জুড়ে। ভারতের রাজস্থানে একটি সরকারি স্কুল ভবন ধসে প্রাণ গেছে কমপক্ষে 7 শিশুর। গুরুতর আহত হয়ে 2 জন চিকিৎসাধীন আইসিইউতে। শুক্রবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে রাজ্যের ঝালাওয়াড় জেলার মনোহার থানার পিপলদি সরকারি স্কুলে এই ঘটনা ঘটে। একতলা ভবনটির ছাদ ধসে পড়ার সময় স্কুলে শিক্ষক ও কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিল প্রায় 60 জন শিশু। 8ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় স্কুলটিতে। হতাহত শিশুদের বয়স 8 থেকে 11 বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শী জানান, কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর ধসে পড়ে স্কুলটির ছাদ। ভবনটি জরাজীর্ণ বলে যারা আগে বেশ কয়েকবার অভিযোগ জমা দেওয়া হয়েছিল। এ ঘটনায় সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন নরেন্দ্র মোদী। রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর সেভেরোডভিন্স্কে নতুন একটি পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ নৌবাহিনীতে যুক্ত হওয়া 4র্থ প্রজন্মের পারমাণু ক্ষেপণাস্ত্র সাবমেরিনটির নাম কোনিয়াজ পোজারস্কি, যা আধুনিক ক্ষেপণাস্ত্র নেভিগেশন সিস্টেম, রেডিও টেকনিক্যাল এবং হাইড্রো অ্যাটেক্সটিড অস্ত্র দিয়ে সজ্জিত। রাশিয়ার কৌশলগত প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এটি। শুধু তাই না, পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রেও বেশ শক্তিশালী ভূমিকা রাখবে সাবমেরিনটি। অনুষ্ঠানে যোগ দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুতিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রুশ উপপ্রধানমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা। Торжественная церемония подъема военно-морского флага. প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক। এটি সম্পূর্ণ তাদের দেশীয় প্রযুক্তিতে নির্মিত। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক অস্ত্র মেলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়, যার প্রস্তুতকারক তুরস্কের প্রতিরক্ষা জায়ান্ট রকেট সান। টাইফুন ব্লক ফ্লোর নামে পরিচিত নতুন ক্ষেপণাস্ত্রটি দেশটির সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। 60 টনেরও বেশি ওজনের এই ক্ষেপণাস্ত্রটি বহুমুখী ওয়ারহেড সহ কিলোমিটার দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো গতি সাধারণত শব্দের গতির চেয়েও
5 গুণ বেশি হয়। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বেশ কিছু দেশ সম্প্রতি হাইপারসনিক অস্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছে। বিশ্বজুড়ে বড় ধরনের ইন্টারনেট বিভ্রাটের কবলে পড়েছে স্টারলিংক। বৃহস্পতিবার 2.5 ঘন্টা অচল ছিল প্রতিষ্ঠানটির ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিরেক্টরের তথ্য বলছে 61,000-এর বেশি গ্রাহক স্টারলিংকের কাছে বিভ্রাট সম্পর্কিত অভিযোগ জানিয়েছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট জানান, ইন্টারনেট বিভ্রাটের কারণ গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সফটওয়্যার সার্ভিস ফেইলর। গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কাজ করার ঘোষণা দিয়েছে সিইও ইলন মাস্ক। প্রায় 140টি দেশে স্টারলিংকের গ্রাহক সংখ্যা 60 লাখের বেশি। স্টারলাইট ভিত্তিক পরিষেবার কারণে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে স্টারলিংক। এবার খেলার প্রসঙ্গ। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকে সরিয়ে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 2-এ উঠে এসেছেন ইংলিশ ব্যাটার জো রুট। চলমান ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ম্যানচেস্টার ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে শুরুর আগে জো রুটের রান ছিল 13,259, ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 5ম স্থানে। তৃতীয় দিনের শুরুর সেশনই চতুর্থ স্থানে থাকা রাহুল দ্রাবিড় এবং তৃতীয় স্থানে থাকা জ্যাক ক্যালিসকে টপকে যান এই ইংলিশ ব্যাটার। শেষ পর্যন্ত পেয়েছেন সেঞ্চুরি। তারপরেই রিকি পন্টিংয়ের 13,378 রান ছাড়িয়ে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন জো রুট। তার সামনে এখন আছেন কেবলই সচিন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তি সচিন টেস্টে করেছেন 15,921 রান। এক ম্যাচে এত পরিবর্তনের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের শেষ ম্যাচে হেরেছে বাংলাদেশ, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এদিকে আসন্ন এশিয়া কাপের আগে বড় দলের বিপক্ষে বিদেশের মাটিতে সিরিজ খেলার পরামর্শ দিয়েছেন এই অধিনায়ক। আমরা কিন্তু এখনও ইন্ডিয়ান টিম হতে পারি নাই বা অস্ট্রেলিয়ান টিম হতে পারি নাই যে না আমাদের বেঞ্চে অনেক ভালো ভালো প্লেয়ার বসে আছে, তাদেরকে দিয়ে আমরা খেলিয়ে রেডি করে রাখবো। আমার মনে হয় আমাদের মেইন প্লেয়ার যারা ছিলেন, আমার মনে হয় যে ইমন, তারপরে যারা যারা তৈরি যদিও জ্বর ছিল, মোস্তাফিজ চলে গেছিলো রেস্টে। আপনি ম্যাচ জিতাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। দেখেন ম্যাচ হারলে পরে কনফিডেন্সটা দুর্বল হয়ে যায়। জুলাই মাস, অগস্ট মাস পুরোটাই বৃষ্টির মধ্যে থাকবে। আপনি দেখবেন যে গোটা দেশেই চারিদিকে বন্যার সৃষ্টি হবে। তো এর মধ্যে আপনি পিচ কোথায় বানাবেন, কোথায় খেলবেন, ভালো উইকেটে খেললে এশিয়া কাপের জন্য আপনার ভালো প্রিপারেশন হবে। এশিয়ান গেমস ও অনূর্ধ্ব 23 এশিয়ান গেমসের সামনে রেখে প্রস্তুতির সময়টা খুবই গুরুত্বপূর্ণ। পার্শ্ববর্তী দেশগুলো যখন পুরোদম অনুশীলনে, সেখানে বাংলাদেশ এখনও রয়েছে প্রস্তুতির প্রাথমিক ধাপে। মাস শেষে অনূর্ধ্ব 23 ক্যাম্প শুরু হলেও সময় এবং সমন্বয় দুটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাফুফের জন্য। তবু স্বপ্ন দেখছেন আলামিনরাও, নিজেদের উজাড় করে দিতে চান দেশের জার্সিতে। আমার যেহেতু এখন বয়স আছে, 23 খেলার বয়স আছে, তো যদি ডাকা হয়, আমি যদি সুযোগ পাই, কিউবা মিচেল আসতেছে, ওনার সাথে আমি সুযোগ পাবো খেলার, 23 ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাবো। 23 টিমটা এই বছর অনেক ভালো হয়েছে। এই জায়গায় যদি আমাদের আর্জেন্টিনাও আসে বা ব্রাজিলও যদি আসে আমাদের গ্রুপে, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। বিপক্ষ টিমের উপরে আমরা হামলা করবোই, আমরা হাল ছাড়বো না। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।